সেখান থেকে বেরিয়ে আমরা কিছুক্ষণ হাঁটলাম, কিন্তু কোনো অটোই আমরা পেলাম না। প্রায় আধ ঘন্টা হাঁটার পর একটা অটো আমরা পেলাম। সেই অটোওয়ালা বলল, স্যারজি, ওই সুনসান রাস্তা কি করছিলেন? আমরা যেহেতু বাংলায় কথা বলছিলাম, তাই সে সেটা শুনতে পায়। অমিত সব কথা তাকে বলে। অমিত একদিন আমায় ফোন করে কফি হাউসে ডেকে পাঠায়। আমরা সিদ্ধান্ত নিই কোথাও হাওয়া বদল করা উচিত, কিন্তু কোথায় যাব তা ভেবে উঠতে পারছিলাম না। অমিত আমায় বলে, চল বরং আমরা দার্জিলিং থেকে ঘুরে আসি। আমি বললাম, দার্জিলিং? আহ, আর কোনো জায়গা পেলি না? অমিত বলল, আরে বাবা, আমার ছোট কাকার মুখে এক জায়গার কথা শুনেছি রে। আমার কাকা একবার তার বন্ধুকে নিয়ে গিয়েছিল সেখানে। একটা গেস্ট হাউস আছে, কিন্তু তাকে সাধারণ ভাবলে হবে না। এমন একটা গেস্ট হাউস যেটাতে নাকি বহু বছর কেউ যায়নি, না হোক করে প্রায় 30-35 বছরের পুরনো তো হবেই। শুনেছি পরিবেশটা নাকি খুবই ভালো, দার্জিলিং শহর থেকে একটু ভেতর দিকে। কিন্তু আশ্চর্য এই, ওই গেস্ট হাউসের পিছনে একটা কবরস্থান আছে, ব্রিটিশের আমলের, কিন্তু পুরো অবস্থাতেই পড়ে আছে। শুনেছি ভৌতিক অভিজ্ঞতাও নাকি কাকার হয়েছিল। 3 দিন ছিল সেখানে। পরিষেবা খারাপ নয় আমার মতে, কি জানিস, কোনো ভৌতিক ব্যাপার নয়, যেহেতু অনেকটা ভেতর দিকে আর তার ওপর পেছনে কবরস্থান, তাই মনে হয় ওই দিকটা কেউ যায় না। চল না 2-3 দিনের জন্য আমরা সেখান থেকেই কাটিয়ে আসি। দেখ, আমরা হলাম বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেত আমরা মানি না। দেখেই আসি না সত্যি কোনো ভৌতিক অভিজ্ঞতা হয় কিনা। আমি না করছিলাম, কিন্তু শেষমেশ আমি বাধ্য হই ওর কথা শুনতে। ট্রেনের টিকিট আমরা পাইনি, তাই বাসই আমাদের ভরসা হলো। ধর্মতলা থেকে বিকেলে নিউ জলপাইগুড়ি যাওয়ার বাস ধরলাম। পরদিন সকাল 10টা নাগাদ আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছালাম। সেখান থেকে আমরা বাস ধরলাম। টয় ট্রেনে যেতে পারতাম, কিন্তু অনেকটা সময় লেগে যেত। চারপাশের পরিবেশ বেশ সুন্দর। পাহাড়ি রাস্তা কেটে আমাদের বাস এগিয়ে চলেছে। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বিকেল 4টে নাগাদ আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। হালকা ঠান্ডা আছে। আমি বললাম, কোন দিকে যাবি এবার? এদিকে তো সবই হোটেল, জমজমার জায়গা। অমিত বলল, একটা অটো আমাদের ধরতে হবে বুঝলি। শেষে আমরা একটা অটো ধরলাম। অমিত বলল, ব্রিটিশ এরিয়া। তারপর অটো এগিয়ে চলল। প্রায় 15-20 মিনিট পর আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম। ভাড়া মিটিয়ে অমিত বলল, চল এবার। এরপর আমরা হাঁটতে লাগলাম। সন্ধে পুরোপুরি নামেনি, কিন্তু আশপাশটা যেন অন্ধকার নেমে এসেছে। কোনো লোকজন চোখে পড়ল না, রাস্তাও ফাঁকা। আরো 10 মিনিট হাঁটার পর আমরা একটা বড় কাঠের দোতলা বাড়ির সামনে এসে থামলাম। বেশ বড় বাড়িটা। বাইরে একটা ময়লা সাইনবোর্ডে লেখা ইংরেজিতে ড্রিম গেস্ট হাউস। নামটা বেশ ভালোই লাগলো। এর আশপাশে কোনো ঘরবাড়ি চোখে পড়ল না। অমিত বলল, এই সেই জায়গা, চল ভেতরে যাওয়া যাক। বড় কাঠের দরজা খোলাই ছিল। আমরা ঢুকলাম। ভিতরটাও বেশ বড়। ছোট একটা ঝাড়বাতি জ্বলছে আমাদের মাথার ওপর। খুবই অল্প সামান্য আলো জ্বলছে। অমিত বলল, কেউ আছেন? কিছুক্ষণ ডাকাডাকির পর একজন বয়স্ক ভদ্রলোক, আন্দাজ 60 বছর, অন্ধকার একটা ঘর থেকে তিনি বেরিয়ে এলেন। পরনে হলুদ পাঞ্জাবি, সাদা প্যান্ট, হাত কাটা কালো সোয়েটার, মাথায় উলের টুপি, হাতে একটা টর্চ। তিনি হিন্দিতে ভারী কণ্ঠে বললেন, বলিয়ে অমিত বলল, একটা ঘর পাওয়া যাবে? এখানে আমরা কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। তিনি বললেন, ও, বাঙালি, হাইয়ে। এরপর আমরা ওনার পেছন পেছন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। অন্ধকার পরিবেশে ঢাকা এই গেস্ট হাউস, যেন আমরা অন্য জগতে চলে এসেছি। তিনি আমাদের একটা ঘর খুলে দিলেন। সেখানেও আলো প্রায় নেই, বেশি কিছু নেই ঘরে। একটা বড় খাট, একদিকে আলমারি, দুটো চেয়ার আর একটা টেবিল। এরপর সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। ঘরটা একটু গোমট হয়েছিল, তাই খাটের পিছনে যে বড় জানলাটা ছিল সেটা খুলে দিলাম। এখন অন্ধকার নেমে এসেছে।
বাইরের একটা দমকা হাওয়া ঘরে ঢুকে এলো। তারপর দেখলাম অমিতের বলা সেই কবরস্থানটা। অমিতকে ডাকলাম, ও দেখলো, বলল, কাল বরং যাবো ওখানে, কি বলিস? আমি শুধু মাথা নাড়লাম। আমরা ফ্রেশ হয়ে নিলাম। ঘরের মধ্যেই বাথরুম ছিল। চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে বললাম, ঠিকই বলেছিস, জায়গাটা সত্যিই একটু ভুতুড়ে। চারপাশের পরিবেশটাও অন্যরকম। সিগারেটে টান দিয়ে অমিত বলল, এবার শুধু রাতের অপেক্ষা, বুঝলি? দেখাই যাক না আমাদের সাথে কি হয়। দেখি কাকার কথা সত্যি হয় কিনা। রাতে আমরা নিচে খেতে এলাম। বড় একটা খাবার টেবিল, না হোক করে 15-20 জন সেখানে আরাম করে বসে খেতে পারবে, কিন্তু এখানে মাত্র আমরা দুজন। রুটি আর কষা মাংস, সাথে 2টো করে সন্দেশ। খেয়ে আমরা আমাদের ঘরে চলে এলাম। কিছুক্ষণ গল্প করার পর আমরা ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কিন্তু না, রাতে কোনো রকম কোনো শব্দ বা ভৌতিক পরিবেশ কিছুই আমরা শুনিনি এবং অনুভব করিনি। কম্বলের তলায় সেই যে আমরা শুয়েছি, একদম সকালে আমাদের চোখ খুলল। ঘড়িতে সময় সকাল 6টা। সেই বয়স্ক ব্যক্তি আমাদের চা দিয়ে গেল। এরপর আমরা চা খেয়ে পিছনের কবরস্থানটা দেখতে গেলাম। এখনো হালকা কুয়াশা আছে এখানে, নিস্তব্ধ পরিবেশ। শুধু পায়ের তলায় শুকনো পাতার ওপর চলার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। এখন এ কবরস্থান ঝোপ জঙ্গলে ভরে গেছে। বহু ইংরেজদের কবর এখানে আছে, যারা একসময় এই ভারতবর্ষ কিংবা দার্জিলিংয়ের মতো জায়গায় বসবাস করত। আরো 2 দিন আমরা ছিলাম সেখানে, কিন্তু না, কোনো রকম কোনো ভৌতিক অভিজ্ঞতাই আমাদের সাথে হয়নি। রাতে আমি অমিতকে বললাম, চল এবার ফেরা যাক, আর ভালো লাগছে না জায়গা। অমিতও রাজি হয়ে যায়। শেষে রাতটা আমরা কাটিয়ে পরদিন সকালে আমাদের ভাড়া মেটালাম। সেই বয়স্ক ব্যক্তি আমাদের শুধু ভারী কণ্ঠে হেসে বললেন, ফির আসবেন কিন্তু। কথার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। অমিত আগেই বেরিয়ে গেল। আমি বেরাতে গিয়েও একবার পেছন ফিরে তাকালাম। সেই ব্যক্তির 2টো চোখ লক্ষ্য করলাম, লাল রঙের, আর মুখে অদ্ভুত একটা পৈশাচিক হাসি। সে শুনে বলল, ড্রিম গেস্ট হাউস? ও, लेकिन कुछ गलत হচ্ছে আপনাদের। और ड्रीम गेस्ट हाउस के नाम से तो कोनो गेस्ट हाउस नहीं उखाने। हाँ, एक टाइम में छिलो, पर वो 5 साल पहले वो तो तोड़ दिया था। हाँ, एक बुजुर्ग आदमी वहाँ रहता था, काम करतो, वही देखतो। और लेकिन 15 साल पहले उसके मौत होने के बाद वो गेस्ट हाउस बंद कर दिया था। और 5 साल पहले जो मालिक छिलो, वो पूरा गेस्ट हाउस भेंगे दे। और वैसे भी कोई लोग जाता नहीं था वहाँ, तो मालिक का भी लॉस हो रहा था। और पीछे जो कब्रिस्तान है, শুধু ওটাই আছে। আমরা একে অপরের মুখ দেখলাম, এ কি বলছে এসব? শেষে গাড়ি আমরা ঘোরাতে বললাম। সেখানে পৌঁছে আমরা অবাক। না, কিচ্ছু নেই সেখানে। সেই গেস্ট হাউসের ধ্বংসাবশেষ সেখানে পড়ে, আর সেই ময়লা সাইনবোর্ডটা সেখানে আছে, তাতে লেখা ড্রিম গেস্ট হাউস।